পূজনীয় মা বাবা, সবাইকে প্রণাম জানিয়ে আমি আজকের বিষয় হচ্ছে এটি এমন একটা বিষয় যেটা প্র্যাকটিস করতে পারলে, যেটা ইন্টারনালাইজ করতে পারলে, যেটা চরিত্রগত করতে পারলে, যেটা ঠিক মতো প্রথমে বুঝতে পারলে অনেক দুঃখের অবসান তৎক্ষণাৎ হয়ে যায়। যখনই এটা ক্ল্যারিটি আসে, প্রথম কথা একটা বুঝতে হবে যে মানুষের মধ্যে গুণবান মানুষ আছে, আবার অনেকের গুণ ডেভেলপড হয় না। এই যে আমাদের অপূর্ব সুন্দর মন্ডল গায়, কি সুন্দর গুণ ডেভেলপড তার। যাদের মধ্যে গুণ ডেভেলপড তাদের মধ্যে বিশ্বাসটা সহজ, বিশ্বাসটা দুই ভাগে থাকে ওতপ্রোত হয়ে। বিশ্বাসের এক ভাগ হচ্ছে আমি যেটা জানি না, সেই না জানা, সেই না জানা এরিয়ার প্রজ্ঞার যিনি মালিক, যাকে আমরা ভগবান ঈশ্বরও বলি, মানুষের ভগবান তো বলি, তার প্রতি শ্রদ্ধা, তার প্রতি ভক্তি। আরেকটা হচ্ছে অর্ডিনারি কনফিডেন্স, হচ্ছে সেলফ কনফিডেন্স, আমি পারি, আমি পারি, আমি সবল, আমি শক্তিমান। আরেকটু উপরে যারা ওঠে তারা আমি কনফিউজড হই না কখনো। আরেকটু উপরে যারা ওঠে তারা ভাবে আমি সবাইকে নিয়ে চলতে পারি। এগুলো এগুলো হচ্ছে চৈতন্যের। চৈতন্য হচ্ছে কি? প্রথমে চৈতন্য বুঝতে গেলে বিজ্ঞান বলছে আমরা কয়েকশো কোটি বছর আগে সূর্যের সঙ্গে এক ছিলাম। মানে এক কথায় বলতে গেলে আমাদের পুরো অস্তিত্বটা, আমাদের পুরো আইডেন্টিটিটা ওই সূর্যের জ্বলন্ত গোলার মধ্যেই ছিল। তা আমাদের ভেতরে যেই চৈতন্যটা আছে সেটা হচ্ছে অর্গানাইজড এনার্জি, অর্গানাইজড ভাইটাল এনার্জি। অর্গানাইজড ভাইটাল এনার্জি বললে মানে একটা হিমালয়কে যেরকম চারটে অক্ষরে বললে পুরোটা বোঝা যায় না, খুবই কম বোঝা যায়, ওইরকম আর কি। সেটার উপরেই আজকের টপিক। কিন্তু প্রথম যদি এটা বুঝতে পারি যে সূর্যের মধ্যে যেটা আগুন, যেটা প্রকাশ, যেটা তার গ্র্যাভিটেশনাল ফোর্স, যে এতগুলো গ্রহকে আর মিটিওরাইট গুলোকে টেনে রেখে কক্ষে ঘোরাচ্ছে, তার 1 ডিগ্রি এদিক ওদিক হয়ে গেলে আর পৃথিবী থাকবে না, কোনো মানুষ থাকবে না, কোনো প্রাণ থাকবে না। তার মানে কিরকম অ্যাকিউরেট একটা জিনিস, চৈতন্যটা তার মধ্যে কিরকম অ্যাকিউরেট, কিরকম উন্নত, যে এই সমস্ত কিছু ম্যানেজ হচ্ছে। ওই জন্য একটু প্রথম দিকে ধাপে ধাপে বললাম, আমরা সবাইকে নিয়ে চলি, আবার সূর্য আমাদের মতন সবকে সোলার সিস্টেমের মধ্যে নিয়ে চলে, জড় চেতন সবকে। এবং তাদেরকে এমন ভাবে কক্ষে রাখে শূন্যের মধ্যে, যে যাতে কোনো ব্যতিক্রম, কোনো বিচ্ছিন্নতা না আসে, তা নাহলে তো প্রলয় হতে পারে। তো প্রথমে এটা বোঝা গেল, তো সূর্যের মধ্যে যেটা আগুন, যেটা তার গুরুত্বাকর্ষণ ক্ষমতা, যেটা তার প্রকাশ, যেটা তার ম্যাগনেটিজম, সেটাই মানুষের মধ্যে চৈতন্য। তো সাধারণ মানুষের মধ্যে চৈতন্যটা কিরকম ভাবে থাকে একটুখানি অপরেশ দাও বলেছেন। চৈতন্যটা 3 ভাগে থাকে। সাধারণ চৈতন্য হচ্ছে আমি ঘুমে আছি, আমি জেগে আছি, আর আমি স্বপ্ন দেখছি। এই তিনটের বোধ যখন হয়, আর বোধটা ভালো ভালো বোধ হতে হবে। তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি জেগে থাকো আর স্বপ্ন দেখো, তার মধ্যে তফাৎ বুঝতে পারো? আর কথার এই প্রশ্নটা যদি তার কাছে একেবারে অস্পষ্ট, ধোঁয়াটে ধোঁয়াটে লাগে, তাহলে সে তার চৈতন্যের মধ্যে থাকে না। বেশিরভাগ মানুষই চৈতন্যের মধ্যে থাকে না। একটা ট্রাকওয়ালা, বড় ট্রাকওয়ালা,
যখন অ্যাক্সিডেন্ট করে, তার আগে যখন মদ খায়, সে কি হুঁশে ছিল? যে ও তো জানা কথা যে মদ খেলে আমার আরো জেগে থাকার অসুবিধা হবে, এবং জেগে না থাকলে ঠিক মতো জেগে হুঁশে থাক, ওই হুঁশটা হচ্ছে চৈতন্য। তো চৈতন্য আমাদের নানা রকম অবস্থায় থাকে। শাস্ত্র বলছে চৈতন্য আমাদের অন্নময়, মনোময়, আনন্দময়, বিজ্ঞানময় এবং আনন্দময় কোষে থাকে। সব থেকে উপরে চৈতন্য যখন থাকে, ধরা যাক সেটাকে সুপার কনসিয়াস বলা হচ্ছে, সুপার কনসিয়াসনেস, এটা আনন্দময়। আনন্দময় যখন বলছি, ময় মানেই ইনস্টিংক্ট চলে আসছে, সেখানে আর ইনপুট লাগে না, নিজে নিজেই শত উৎসারিত। যেমন সৎসঙ্গ, ভক্তি অসতের শত নিরোধ করে, সেরকম শত উৎসারিত। এটা ফোয়ারা যেমন মাটির থেকে ওঠে, নিজে নিজেই ওঠে। তার কারণ খুঁজলে অনেক কারণ করা যায়, কিন্তু তবুও অন্তত আজকের ডিসকাশনের জন্য একটা ফোয়ারার মতো, একটা ঝর্ণার মতো শত উৎসাহিত। তো সাধারণ যেই চেতনাটা, চৈতন্যটা, সেটা এত ক্ষণিক আর এত কন্ডিশন যে সেটা অ্যালকোহলের এফেক্টে একেবারে শেষ হয়ে যেতে পারে, এবং একটা মানুষ তার প্রাণ হারাতে পারে, আরো 100 জনের প্রাণ নিতে পারে। যুদ্ধে কি হয়, যখন যুদ্ধ মাথায় ঢোকে একটা দেশের রাজার বা প্রেসিডেন্টের বা প্রাইম মিনিস্টারের, যে কমান্ডার ইন চিফ, অনেক সময় দেখা যায় তার চৈতন্যটা নিচের দিকে, হিংসার দিকে চলে গেছে। তো প্রথমটা যদি আমরা কনসিয়াসনেস বলি, যখনই নিচের দিকে চৈতন্য আসছে, সেটাকে সাবকনসিয়াসনেস বা লস অফ কনসিয়াসনেস, হুঁশ নেই তো। আর সাবকনসিয়াসনেস হচ্ছে কিছুটা কিছুটা হুঁশ আছে। যেমন যাদের সাধারণ জ্ঞান নেই, যারা কনসিয়াসনেস, বাই দ্য ওয়ে একটা বিরাট শ্রেণীর বৈজ্ঞানিক আছে যারা কনসিয়াসনেসে বিশ্বাসই করে না, শুধু ব্যবহারে বিশ্বাস করে। কারণ পশুরা তো কনসিয়াসনেস বোঝে না, কিন্তু খুব সুন্দর জীবন কাটায় আর খুব সুন্দর অ্যাডাপ্ট করে প্রকৃতির সঙ্গে। তো এটা বিহেভিয়ার দিয়ে ওরা এক্সপ্লেন করে। তো কগনিটিভ আর বিহেভিয়ারাল যারা সাইকোলজিস্ট যারা, তারা চৈতন্যে বিশ্বাস করেন না। তাদের লেখা পড়লে আবার কনফিউজড হয়ে যাবেন, যদি না অনেকটা অ্যাডভান্সড কালচার থাকে চৈতন্যের। তো চৈতন্য অবচেতন বা অচেতনে যখন চলে আসে, তখন মানুষ তার বোধ শক্তি, বুদ্ধি শক্তি, ধী শক্তি, জাগরণ শক্তি, কমিটমেন্ট শক্তি, এগুলো কম হয়ে যায় বা হারায়। বোঝা গেল তো? প্রথমটাই হচ্ছে আছে, কিন্তু সেটা ডিস্টার্ব করা যায়, কন্ডিশন। দ্বিতীয়টা এত বেশি কন্ডিশন, এত নিচে, অচেতন অবচেতন মিলেমিশে থাকে। আর যখন উন্নত হয় মন, সে সময় খুব কম, সেজন্য সবটা বলা যাবে না, যখন আত্মোন্নয়নে, ভক্তির মাধ্যমে, বিজ্ঞানের মাধ্যমে, চরিত্রের মাধ্যমে, উপনিষদের মাধ্যমে, সদ্গুরু আচার্যের সান্নিধ্যের মাধ্যমে, অত্যন্ত উন্নত যদি মাতা পিতা হন, তাদের শিক্ষার মাধ্যমে যখন ধীরে ধীরে আত্মার উন্নতি হয়, নিজের উন্নতি হয়, তখন হয় কি, অবচেতন অচেতন সাধারণ চেতনা থেকে মন আরেকটা লেভেলে যায়, যেটাকে আমরা পরম চেতনা বলি। সাধারণ চেতনা দিয়ে আপনি অনেককে নিয়ে চলতে পারেন, পলিটিশিয়ানরা চলে, তাদের তো থেকে থেকেই মনটা অবচেতনে চলে যায় এবং হিংসায় চলে যায় এবং অত্যন্ত স্বার্থ চেতনায় চলে যায়। স্বার্থ চেতনা উন্নত মানুষের থাকে না, নিঃস্বার্থই থাকে। প্রয়োজনটুকু মেটায়, নিজের প্রয়োজন যেটা আছে সেটুকু মেটায়, যতটা খাওয়ার দরকার তার থেকে একটু কম খেলো, যত বড় বাড়ির দরকার তার থেকে হয়তো একটু কম নিল বা সেই পরিমাণ নিল, কিন্তু করে না এক গাদা আমি আর আমার পরের 14 জেনারেশনের জন্য রেখে যাব, অতটা সংগ্রহ করে, সেই পরের 14 জেনারেশনের পরে ভরসা করে, তাদেরকে ভালোভাবে মানুষ করেছে। তো অচেতন অবচেতন, চেতন আর পরম চৈতন্যে একটা পুরো বিশ্বটার ম্যাজিক, যেটা
পুরো বিশ্বটা শূন্যে, ভাবা যায় পুরো বিশ্বটা। আমরা যে বসে আছি, আপনি যে বসে আছেন, এক সেকেন্ডের জন্য ফিল করেন ওটা, যে পৃথিবী আপনাকে ধরে রেখেছে। সেই মহাপৃথিবী শূন্যে ভাসছে সূর্যের জোরে, সূর্যের চৈতন্যের জোরে পৃথিবী জায়গায় আছে এবং ভাসছে এবং ছিটকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সুকেন্দ্রিকতার জোর দেখুন। সুকেন্দ্রিকতা মহাপ্রাকৃতিক ব্যাপার, মহাচৈতন্যের ব্যাপার। সুকেন্দ্রিকতা যে একজন মহাপুরুষ আপনাকে বলে আপনাকে শিষ্য তৈরি করার চেষ্টা করছে, তা না। তো মোটামুটি চৈতন্যের তিনটে বিভাগ। ওপর দিকে যেটা সুপার কনসিয়াসনেসে কি হয়, লোভ কমে যায়, ক্রোধ কমে যায়, কাম কমে যায়, মোহ কমে যায়, ঈর্ষা কমে, মাৎসর্য কমে, যতগুলো রিপু, যতগুলো ভেতরের শত্রু, সব ধীরে ধীরে নিউট্রালাইজড হয়ে, শুধু নিউট্রালাইজড হয় না, ওইটা ইষ্ট কাজে, নিঃস্বার্থ কাজে, নিঃশর্ত কাজে লাগায়। তখন জীব, অজ্ঞানতার জীব থাকে না, জীব আর ঈশ্বরে খুব একটা বিভেদ থাকে না, ঈশ্বরের গুণ আসা শুরু করে মহাচৈতন্য যখন আসে। তখন বিদ্যার আমি হয়, অবিদ্যার আমি না। এইবার হচ্ছে আসল আজকে যে টপিক, এই টপিকে আসতে গিয়ে অন্তত 2 থেকে 3 ঘন্টা বললে তাহলে চৈতন্যের বিভাগগুলো, চৈতন্য কি, তো আবার সামারাইজ হচ্ছে। আমাদের মধ্যে যে এনার্জিটা আমরা ফিল করি, ভাইটাল এনার্জি, যে জ্যান্ত এনার্জি, জীবন্ত এনার্জি, হুঁশ, যেটাকে এক কথায় হুঁশ বলে। ছোটবেলায় মার কাছে বা বাবার কাছে এক আধবার তো এর কি বেহুশের মতন, বেহুশের মতো কথা বলছিস, অন্তত আমি তো আমাদের বাড়িতে শুনেছি সেটা। অনেকে দেখবেন রাস্তায় দাঁড়িয়ে থাকে, রাস্তায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে বা ইয়ে করছে, বা অনেকেই আপনার পাশে এসে বসলো, আপনার দাঁড়িয়ে এমন ভাবে সিগারেট, তার কোনো হুঁশই নেই যে আপনার কষ্ট হতে পারে। আমরা অনেক সময় এত বেশি উত্তেজিত হয়ে যাই যে পাশের লোকটার যে কষ্ট হচ্ছে, এটা হচ্ছে অবচেতন বা অচেতন শ্রেণীর। সাধারণ চেতনা হচ্ছে অন্তত ওইটুকু মনে রাখা, পাশের লোকটার কষ্ট, আর পাশের লোকটা আর আমি দুজনেই যাতে এনলাইটেন হয়ে প্রকৃতি, সমাজ এবং ব্যক্তিকে নিঃস্বার্থভাবে সেবা দিতে পারি, এটা হচ্ছে পরম চৈতন্য। এখানে লোভের গায়ে, মোহর গায়ে, কামের গায়ে হাত পড়ছে, ভেতরের ময়লাগুলো ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। এই এতটাও আবার এর ওপরেও আরেকটা স্টেজ আছে, সেইটা কি, এটা হচ্ছে নিয়ত স্মৃতিযুক্ত চেতনা। সাধারণ চৈতন্য, এমনকি সুপার কনসিয়াসনেসও, যদিও ঠাকুর বলেছেন সত্তা সচ্চিদানন্দময় বাণীতে, ওই আবার ওই ধৃতি আনে তৃষ্ণার একান্ত নির্বাণ, মহাচৈতন্য। কিন্তু মহাচৈতন্যের মানুষ যখন সাধনা করে, বিশেষ করে এক জন্মের সাধনায়, তখন একটু স্বাদ পায়। সমুত্থান মানে যেটার উত্থান হয়েছে, পতন নেই, যেটা জন্ম নেই, মৃত্যু নেই, যেটা উত্থান পতনের মধ্যে যায় না, অশেষ, অশেষ অজ। কঠিন লাগলে একটু খানিক ধৈর্য ধরে শুনবেন। এক একটা জিনিস না শুনতে শুনতে কঠিন মনে হয়, আসলে খুব সোজা, খুব এফর্টলেস। যাদেরই কঠিন লাগবে, একটু একটু আমার এই ব্যাপারটা ভীষণ একটা সহানুভূতি আছে, যে অনেক জিনিস বুঝতে গেলে কি হয়, এত লেয়ারে লেয়ারে অজ্ঞানতা আছে, একটু একটু সরিয়ে বলতে আসে। তো চেতনা যার যতই ভালো, সেটা অনিত্য থাকে সাধারণ, অনিত্য কম বেশি। অনেকের থাকে খুব ভালো যায় সপ্তাহের কয়েকটা দিন, ও তাদের জিজ্ঞেস করলে আমার শনিবারটা ভালো যায় না। অনেকের থাকে যারা মিষ্টি কথা বলে, তার সঙ্গে প্রশংসার কথা বলে, ততক্ষণ চেতনাটা ঠিক থাকে। একটু কড়া বা একটু তার কানে যদি খটোমটো লাগে, অমনি তার সে বেঞ্চের রাস্তায় যায়, অবচেতন বা অচেতনের রাস্তায় যায়। ব্যাস, তার হয়তো খুব কন্ডিশন একটা নিজে কড়া উত্তর দিল, তাতে ব্যাপারটা আরো ঘোলাটে হয়ে গেল। মানুষের সঙ্গে মানুষের যে কমিউনিকেশন, এই কথাবার্তা, যে অঙ্গভঙ্গি, এটা অত কঠিন হওয়ার দরকার নেই, কিন্তু হয়ে যায়। তো সাধারণ চৈতন্য কি? সাধারণ চৈতন্য হচ্ছে
সেটা স্মৃতি ধরে ওঠে, এবং এই স্মৃতিটাও ক্ষণিক স্মৃতি। এই কে আমাকে ইনসাল্ট করেছিল, আবার আজকে বউ ভালো খাবার দিয়েছে, সেখান থেকে ওরে বাবা রে, ইয়েতে ডিসেম্বরে তো অ্যাপ্রেজাল হবে, বাড়িটার বাইরে প্লাস্টার করা হয়, একটার থেকে আরেকটা জাম করতে থাকে। বস্তু আর বিষয় আমাদের এমন ভাবে নাকে দড়ি দিয়ে ঘোরা, যে তার স্মৃতি যতক্ষণ আছে আমাদের, ওই চৈতন্য তাকে এমন বোকা যে সেটা চিত্ত হয়ে তাকে অনুসরণ করে, এবং সব সময় ভেতরে ভেতরে একটু অভাববোধ থেকেই যায়, একটু অসহায় বোধ থেকেই যায়। এগুলো সব হচ্ছে মেন্টাল কালচারের অভাব। চৈতন্যময়, আনন্দময়, অনায়াস যেই চৈতন্য, সেই চৈতন্য হচ্ছে নিয়ত স্মৃতি যুক্ত চৈতন্য। আর সৎসঙ্গ তাই দিতে পারে, ইষ্ট তাই দিতে পারেন। বাঁচার আসল মানে কি তখন বোঝা যায়। তাহলে এইবারে নিয়ত স্মৃতি বোঝা গেল তো আমাদের অর্ডিনারি মেমোরি। খুব সুন্দর দাদা, খুব সুন্দর, অসাধারণ। হ্যাঁ, তো অর্ডিনারি মেমোরিটা আমাদের, আর অর্ডিনারি চৈতন্যটা হচ্ছে নিয়ত না। রিয়ালিটি, সুপ্রিম রিয়ালিটি ছাড়া কিছুই নিয়ত না, সব অনিত্য। আপনি হয়তো খুব ভালো বাড়িতে বসে আছেন, 10 বছর পরে কিন্তু ওটার জৌলুসা আর ওইরকম থাকবে না। এমনকি হাজার পেন্ট করলেও আপনার মনে হবে নতুন বাড়িটা কি সুন্দর ছিল। এটা হচ্ছে অনিয়ত স্মৃতি। নিয়ত স্মৃতির প্রধান লক্ষণ হচ্ছে সেটা কালজয়ী, সেটা পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার না। ভীষণ এই এই জিনিসটা হৃদয়ে ধারণ, এরকম হতে পারে, হ্যাঁ তাই, এটার মূল চরিত্র তাই। ইংরেজিতে সাধারণ স্মৃতিকে মেমোরি বলেছে, এবং নিয়ত স্মৃতির কাছাকাছি যেটা যায় সেটাকে মাইন্ডফুলনেস বলেছে। উপস্থিত স্মৃতি, উপস্থিত স্মৃতি। আমার কিন্তু একটুও কঠিন লাগছে না এটা বলতে, আপনারাও একটু ভালো করে শুনুন। তাহলে উপস্থিত স্মৃতি, খুব করে আওয়াজ হলো পেছনে সৎসঙ্গ হতে হতে, ওইদিকে মন চলে গেল। 3 দিন চেষ্টা করি না, 5 দিন, 21 দিন, 21 দিন চেষ্টা করলে ওই অভ্যাসটা ভালো না। ওই সময়, ওই সময় না, সব সব একটা আইডিয়া তো আছে যে ওই বোম ফাটেন, দেখি না সৎসঙ্গে কেন্দ্রিত হয়ে থাকতে পারি। এই যে উপস্থিত স্মৃতি, মাইন্ডফুলনেস, মাইন্ডফুলনেস মানুষকে একাগ্র করে এবং ধীরে ধীরে নিয়ত স্মৃতির যেই মূল স্বরূপ সেদিকে নিয়ে যায়। তো প্রথমটা কি? প্রথমটা হচ্ছে ক্ষণিক বা ওয়ান্ডারিং মেমোরি না, স্টেবল, আনশেকেবল, প্রেজেন্ট মাইন্ডফুলনেস, অনিন্দ উপস্থিত স্মৃতি, আর তার চেতনা, তার আবার হুঁশটা। চৈতন্যের স্মৃতি না হয়ে যদি বিষয়ের স্মৃতি মনে জাগে, তাহলে মনটা ধীরে ধীরে শক্তি হারায়। এটা আবার বলি, যদি চৈতন্যের মহাস্মৃতি না হয়ে, নিয়ত স্মৃতি না হয়ে, যদি বিষয়ে বললাম তো নাকে দড়ি দিয়ে এত ওভার ডিপেন্ডেন্ট করে ফেলে, সৎসঙ্গ করবো কি করে, সকালে তো চা খাওয়া হয়, এরকম এরকম ইয়ে করে সাংঘাতিক। চা খাওয়ায় কোনো দোষ নেই, আমি একটা উদাহরণ দিলাম। কিন্তু যদি চা না খেলে সৎসঙ্গ করতে পারবো না, এইটা একটুখানি প্রবলেম আছে। দোষ আছে কিনা সেটা পরমপিতা জানেন, কিন্তু প্রবলেম তো আছে। তো প্রথম হচ্ছে স্টেবল মাইন্ডফুলনেস, স্থির, আনন্দময়, উপস্থিত, একাগ্র স্মৃতি। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়টা হচ্ছে তার নিয়ততা, যে সেটা উঠছে পড়ছে না। নিয়ততা মানে নিত্যতা। গীতায় আত্মার কথা বলা হয়েছে ওরকম, পরমাত্মাও তাই, আরো বড় স্কেল। ওঠা পড়া নেই ওটার সঙ্গে জাস্ট টিউন করতে হয়। আপনি সূর্যালোক 24 ঘন্টা চান, সূর্য যে অস্ত যায় না, তো ভুল ধারণা, সূর্য ওঠে আর অস্ত যায়।
একটা প্রাইভেট প্লেন কিনুন আর 11 কিলোমিটার উপরে 7 দিন থাকুন, দেখবেন এক মুহূর্তের জন্য সূর্য অস্ত যায় না। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের যদি ঠিক হুঁশটা আসে তাহলে আমরা বুঝতে পারবো যে নিহত স্মৃতি কি, নিত্য স্মৃতি কি। সুপার মাইন্ডফুলনেস কি? সুপার মাইন্ডফুলনেস এর প্রথমটা হচ্ছে উপস্থিতি, স্থির উপস্থিতি। কিন্তু উপ লাগানো হয় কেন? উপ লাগানো হয় যে জড় একটা তো স্থির থাকে, তো একটা পাহাড়ও স্থির থাকে, এটা হচ্ছে জ্যান্ত, সেই জন্য উপস্থিত। এই ভক্তি আর আধ্যাত্মিকতার ইয়েতে উপ, অনু, এই উপসর্গগুলো সবসময়ই থাকে বোঝানোর জন্য, যাতে অর্ডিনারি কিছুর সঙ্গে সেটা কনফিউজ না করা। তো প্রথমটা হচ্ছে স্থির একাগ্র স্মৃতির যে চৈতন্য তার উপস্থিতি। দ্বিতীয়টা হচ্ছে সেটার ওঠা পড়া নেই, ওঠা পড়া নেই, তার জন্ম মৃত্যু নেই, অশেষ সেটা, সেটা স্বতঃস্ফূর্ত, সেটাও আবার ব্যাপার। যদি খুব বেশি চিন্তা করে ওই নিহত স্মৃতি গান হয় না, তাহলে উল্টো দিকে যাচ্ছে ব্যাপারটা। এতটা জাগতে হবে, নিজেকে এতটা জাগাতে হবে। তারপরে তো সারা শরীর কাজ করতো না মহাসমাবেশ, কিন্তু কি দিয়ে গিয়েছেন ওই সময়। পরে আবার খুব সহজ ভাবে বলতাম, ওই সময় তো আমি কন্ট্রোলে ছিলাম না। তো সাধারণ মানুষকে যাতে পুণ্যপুঁথি মিসইউজও হতে পারে, পুণ্যপুঁথির বাণী টানি পড়ে একজন নিজেকে মহাপুরুষ ভগবানও ভাবতে পারে, তাতে খারাপ না যদি কেউ ভগবান মহাপুরুষ ভাবে। কিন্তু যেই বাইরে বেরোবে তখন তো আবার রিয়ালিটির একটা ছ্যাঁকা লাগবে তার, ওইখানে একটা প্রবলেম। এমনি তো আমরা আমাদের স্বরূপ তো ঈশ্বর সবার, কিন্তু যতক্ষণ না সেটা বিকীর্ণ হচ্ছে, বিচ্ছুরিত হচ্ছে, ততদিন এরকম ক্লেম করা তো বোকামি। সেটা আবার অচেতন মন থেকে আসে, কিছুই ক্লেমের দরকার নেই। সূর্য উঠলে কি মেঘ ঢেকে রাখতে পারে? তো প্রথমটা হচ্ছে উপস্থিত, স্থির, একাগ্র, এইসব পরম চৈতন্যের কথা হচ্ছে। কিন্তু সুপার কনসিয়াস, সুপার কনসিয়াস জাগ্রত হলে একটা ইয়ে হয়, অর্ডিনারি আর সাবকনসিয়াস মাইন্ডটা ধীরে ধীরে তার মধ্যে অ্যাবজর্ব হয়ে যেত। লোহা গরম হলে যেমন লোহাত্ব বেশি দেখা যায় না, আগুনত্বই বেশি দেখা যায়। আমি মজা করে এই শব্দ দুটো ইউজ করছি। লোহা খুব যখন 700-800 ডিগ্রিতে গরম হয়ে যায়, একটা লোহার রড, যেটা আমাদের আয়রন স্মিথরা কাজ করে, সেটা লোহার তো দেখা যায় না, যেটা থেকে আলোই বিচ্ছুরিত, অগ্নি বিচ্ছুরিত বিচ্ছুরিত হতে। সেই রকম পরম চৈতন্যময় সত্তার থেকে শুধু চৈতন্যই বিচ্ছুরিত। তো দ্বিতীয়টা হচ্ছে জন্ম মৃত্যু নাই এবং স্পন্টেনিয়াসলি অ্যাকমপ্লিশড। নিজেকে কাঠখড় পুড়িয়ে ওই চৈতন্য আনতে হয় না, শুধু ছাড়তে হয়, শুধু পরম পিতার পথ ছাড়তে হয়, আর সেবামূলক, আনন্দমূলক। আর আনন্দ কি? নিঃস্বার্থ আনন্দ, অন্যের যাতে এতটুকু ব্যথা না লাগে, নিঃস্বার্থ, নিঃস্বার্থ আর নিষ্পাপ আনন্দ, প্রেমীর মতো আনন্দ। আর তৃতীয়টা কি? আরো একটা, এইটা কোন চ্যানেল অন করলে এইটা পাওয়া যাবে? টিভির চ্যানেলের উদাহরণ দিয়ে বলছি, কিভাবে নিজেকে তৈরি করলে এই পরম চৈতন্যে জায়গা যাবে? ধৃতি, নিজের নিষ্ঠা, অধিষ্ঠান। ঠাকুরের এরকম বলা আছে, লেগে থাকো, লেগে থাকো। ধৃতি যেমন সংহতি আনে, ঠিক সেইভাবেই মহাচৈতন্যও প্রবেশ করে। এবং একবার যদি সত্তা মহাচৈতন্যময় হয়ে পড়ে, এক্সিস্টেন্স যদি ফুল অফ সুপ্রিম কনসিয়াসনেস হয়ে যায়, বললাম তো তখন আর অর্ডিনারি যেই কনসিয়াসনেস আর সাবকনসিয়াসনেস বা আনকনসিয়াসনেস ওইগুলো কোনো প্রশ্নই থাকে না। সাধকের জন্য অনলি সুপার কনসিয়াসনেস এক্সিস্ট এবং ওটাতে বিলীন হয়ে থাকে, সত্যময় হয়ে যায় তখন। তদতা, সাচনেস, এটাকে একটু মানে এই যে সুপার কনসিয়াসনেস এর গুণ,
প্রথমটা উপস্থিতি, এই মুহূর্তে স্মৃতিটা অবজেক্টিভ স্মৃতি না, এটা ওর সুপার মেমোরি, স্থির উপস্থিতি। দ্বিতীয়টা ওঠা পড়া নেই, স্বতঃস্ফূর্ত, জন্ম মৃত্যু নেই এই নিয়ত স্মৃতিবাহী চেতনার। তৃতীয়টা হচ্ছে কে দেয় এটা, ইষ্ট দেন, এটা সৎ আদর্শ দেন, সৎ ভগবান দেন। আর এটার কোনো উপমা হয় না, এটা অন্য কিছুর সঙ্গে তুলনা করা যায় না। আমাদের বেশিরভাগ মানুষেরই এমন আছে, আমার যেমন মার হাতের পায়েস, আমি কত জায়গায়, কত পবিত্র জায়গায় পায়েস খেয়েছি, ভেতরে ভেতরে ওইটার সঙ্গে তুলনা করতে পারি না আমার মা যে পায়েস রান্না করতে। সে এক ব্রিটিশ ভদ্রমহিলাকে 1 চামচ পায়েস খাইয়ে আমাকে আমার টিউশন ফি মাফ করিয়ে দিয়েছিলেন। তো মার হাতের পায়েস, অনেক কিছুই আমাদের জীবনে একটু আইডিয়া থাকে, এইটার সঙ্গে আমরা অন্য কিছু তুলনা করতে পারি না। আমার মা বাবার যে নিঃস্বার্থতা, অনেক সময় তার সঙ্গে আমরা অন্য কোনো তুলনা, ওই রকম আর তদতা, সাচনেস, নিরুপম, অনুপম, এই আনন্দময় স্মৃতিবাহী চেতনা, এইটাই পাওয়া যায় ইষ্টকে ধরলে। এইটা হচ্ছে, এইটাই যাদের নেশা হয় তাদের হুঁশের নেশা হয়। অ্যাটাচমেন্ট টু সুপার কনসিয়াসনেস, এইটা অ্যাটাচমেন্টের দোষ আসে না। বাবা খাবার থেকে শুরু করে আমাদের ঠাকুর পর্যন্ত, শ্রী চৈতন্যদেব থেকে শুরু করে আমাদের ঠাকুর, হুঁশের প্রতি যে আসক্তিটা থাকে তাতে কোনো দোষ নাই, তাতে বরং সবটা ভালো, সবটা। এই জেগে থাকলে, এইরকম জেগে থাকলে একটা পিঁপড়েও যদি, একটা ছোট থেকে ছোট পিঁপড়ে, একটা মশার বাচ্চা, সেইখান থেকে শুরু করে মনুষ্য অবধি সবার সত্তা রক্ষা করা যায়, ধারণ পালন পোষণ করা যায় নিজে আলোকিত হয়ে থেকে। শুধু বস্তুর ফিল্ড গুলো আলোকিত করলে হবে না, চৈতন্য যতক্ষণ না আলোকিত হচ্ছে, আনলেস আওয়ার কনসিয়াসনেস ইজ এনলাইটেন, ততক্ষণ আসল সুইচটা অন করা হয়। এই মহাচৈতন্য মোটামুটি বোঝা গেল, তার ক্যারেক্টারিস্টিক গুলো বোঝা গেল। তার ফাংশনটা হচ্ছে সব সময় হৃদয়কে খোলামেলা করে রাখা, হৃদয়বান পরম প্রেমময় করে রাখা নিজেকে। খুব উচ্চ অবস্থা, খুব উচ্চ অবস্থা। এটা স্বাদ পেলেও মানুষ আর নিচে নামতে পারবে না। একবারও যদি এই অমৃত আস্বাদন করে, তখন খাক না খাকা না, ওই চেতনায় নিয়তম স্মৃতি চেতি, সেই স্মৃতিবাহী চেতনা। তা এখন স্মৃতিবাহী চেতনা ঠাকুরের লিটারেচার পড়ে অনেকে অনেক রকম পূর্বজন্মের স্মৃতি আছে, আগামী যেসব জন্মে আছে, সেগুলো খারাপ না। ঠাকুরের সমস্ত স্মৃতিটা ছিল বিশ্ব ব্রহ্মাণ্ডের শুরুর পর থেকে তিনি কিভাবে, তার মধ্যে আমি বিশ্ব, এই চৈতন্যটা খুব ছিল। যাদের এই চৈতন্যটা সহজ, আমি বিশ্ব ছিলাম, আমি সূর্য ছিলাম একদিন, তার থেকে এসেছি, আমি এটা খুব স্বাভাবিকভাবে এই চৈতন্যটাকে গ্রহণ করতে পারি। যার কাছে যেটা অনায়াস, স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্তটা মহাপূর্ণ নিজেই হচ্ছে, কোন রকম তাতে কারো অ্যাপ্রুভালের দরকার নেই। খুব জোর করে পেছনের অনেকের, আমার বড় দিদির আগের জন্মের কথা খুব পরিষ্কার মনে ছিল, সে যা রিপোর্টাররা যা বিরক্ত করতো তাকে যখন ছোট ছিল, ঠাকুরের কাছে বাবা বলাতে ঠাকুর বললেন ধীরে ধীরে কেটে যাবে, বেশি এনকারেজ করার দরকার নেই, আবার কোনো ওইটা নিয়ে বাড়াবাড়ি করে একে আসতে দেবো না, ওকে আসতে দেবো না, তাও করার দরকার।
কেটে গিয়েছিল এবং দিদি পরে একটু লজ্জাও পেত ওইসব কথা। পাস্ট লাইফ মনে করা মেবি পার্ট অফ ভক্তি কালচার, কিন্তু সেটা বুদ্ধের জাতক যদি হয় তাহলে শিক্ষা। আমি একটা ছোট্ট বলি, অনন্ত স্মৃতিবাহী চেতনাকে যারা পাস্ট লাইফের মনে করে বা ফিউচার লাইফের মনে করে, তারা কিরম বিপদে পড়তে পারে। টরন্টোয় একটা ফ্যামিলি, আমিও যেতাম তাদের বাড়ি, তারা খুব আসতো এবং তাদের দুটো ছেলে ছিল, দুটো ছেলেই আমার কাছে খুব বসে, তাদের মেইনলি ইন্টারেস্ট ছিল ওইসব প্যারাসাইকোলজিতে, জ্যোতিষে। খারাপ না, কিন্তু জ্যোতিষ ধরে যদি কেউ বাঁচতে পারতে চায় তাদের অবস্থা ভালো হয়। আমি তার হাত দেখে তখন হাত দেখতাম আমি, তারপরে একদম ছেড়ে দিয়েছি, কারণ আরো উন্নত অনেক জিনিস, অনেক সদ্বস্তু এবং সদ্ভাব গ্রহণ করতে হয়েছে। তো তাকে বললাম, সে ইন্ডিয়ায় আসছে, সেই ছোট ছেলে, বললাম ইন্ডিয়ায় যাচ্ছ, তোমার তো জ্যোতিষের দিকে যে সে জ্যোতিষকে দেখিও না, কিন্তু ওরা আবার অদ্ভুত অদ্ভুত কথা বলে। সে ঠিক তার উল্টো বললো, সাউথ ইন্ডিয়ায় গিয়ে $2000 সমান টাকা দিয়ে কোথায় একটা বই, লাল বই, অনেকে হয়তো জানেন, আমি জানতাম না, এটা 1998-এর কথা বলছি। সে দিয়ে তাতে বেরোলো যে সে তার আগের জন্মে অনেক কিছু তাতে বেরোলো, কাকে বিয়ে করবে, কি তার নামের প্রথম অক্ষর, সে কোথায় থাকবে। ওখানে কায়দা কি করে, নামের প্রথম, আপনার নাম তো এই দিয়ে শুরু হয় তাই না, যখনই যায় ওই রিসেপশনিস্টই বলবে আপনি যেই শহরে থাকেন সেটা তো এই দিয়ে, ওই ওই মানুষ ওই দান্দায় পড়ে যায়। এই মাইন্ড রিডিং এর যে স্মল ট্রিক গুলোকে ভাবে যে সেটা একটা বিশাল পাওয়ার। তো যাই হোক, তার ওই ওরা দেখে যেই ছোট লাল বইটা তৈরি করে দিল, তাতে লেখা ছিল আগের জন্য একটা ছোট বাচ্চাকে গলা টিপে মেরেছে সে, আর রাত্রে ঘুম হয় না তার। এইসবও হতে পারে। অনন্ত স্মৃতিবাহী চেতনা মানে হচ্ছে উপস্থিত চেতনা, যা যেই চেতনা অনন্ত, মানে কি, যার জন্ম মৃত্যু নেই, অন্ত নেই, তার মানে উত্থানও নেই, তার সমুত্থিত সেটা। বললাম না, 11 কিলোমিটার উপরে একটা প্লেন নিয়ে যদি 7 দিন থাকবেন, দেখবেন সূর্যের, অন্তত আমাদের পারপাসের জন্য 2 ট্রিলিয়ন বছর পরে সূর্য যদি নিভে যায় সেটা আলাদা কথা, কিন্তু এখন তো সূর্য সমুত্থিত। তো এবারে সামারাইজ করি, চৈতন্য হচ্ছে হুঁশ, আমাদের অর্গানাইজড ভাইটাল এনার্জি, সূর্যের মধ্যে যেটা অগ্নি, আলো এবং গুরুত্বাকর্ষণ শক্তি, সেইটাই আমাদের মধ্যে হুঁশ হয়ে আমাদের জীবনের নানা দিকটা সামলাচ্ছে, আর নিখুঁত ভাবে সামলাতে পারে, অনায়াসে সামলাতে পারে। এই চৈতন্য 3 ভাবে থাকে, অবচেতন, অচেতন, সাধারণ চৈতন্য বা জাগ্রত। অবচেতন অচেতনের মধ্যে স্বপ্ন এবং নিদ্রার এটাও আসে, নিদ্রায় অনেক কিছু দেখি, সেটা অবচেতন মনে ঘটছে। এগুলো এনার্জি, এগুলো এনার্জি। আর তৃতীয়টা হচ্ছে সুপার কনসিয়াসনেস, পরম চৈতন্য, যেটায় বৃত্তিগুলো একেবারে ধীরে ধীরে কন্ট্রোলে চলে আসে, নিবৃত্ত হতে পারে মানুষ, রিপুগুলো একেবারে কন্ট্রোলে চলে আসে, রিপুগুলোকে অযথা সাপ্রেস করে না, কিন্তু তাকে কাজে লাগায়, বিষকে অমৃত করে। এই হচ্ছে পরম চৈতন্য। পরম চৈতন্যের লক্ষণ হচ্ছে আনন্দময়, স্থির, উপস্থিত। কারণ পরম চৈতন্য হচ্ছে নিয়ত স্মৃতিবাহী, অনিয়ত স্মৃতিবাহী না, অনিত্য স্মৃতিবাহী না, দুঃখ স্মৃতিবাহী না, যা অনিত্য তাই দুঃখময়, বোঝার মতন মনে হতো, তাপের মতো মনে হতো, যা অনিত্য, এই ছিল, এই আমার চলে গেল, এখন আমি কি করবো, অসহায় ভাবটা। তো পরম চৈতন্যের কথা এখানে বলা হচ্ছে, যেটা ছোটখাটো স্মৃতি, অপমানকর স্মৃতি নিয়ে যেই চেতনাটা উঠছে, সেটা নিয়ত স্মৃতি না, কিন্তু কালজয়ী। কালজয়ী মানে এই মুহূর্ত, এই মুহূর্ত, বাকি সবটা পাস্ট, প্রেজেন্ট, ফিউচার কালের অধীন, শুধু এই ক্ষণটাই হচ্ছে ইষ্টক্ষণ, এটাই কালজয়ী, এটাই নিয়ত স্মৃতি।
সৎসঙ্গে সম্পূর্ণ অধিষ্ঠিত মনে হচ্ছে নিয়তস্য, ইষ্টে সম্পূর্ণ অধিষ্ঠিত। তো এটা কিভাবে পাওয়া যায়? ধৃতিময় হয়ে থাকা, নিষ্ঠাবান হয়ে থাকা, অধিষ্ঠিত হয়ে থাকা সতে, ভক্তিতে, শান্তিতে এবং বিশ্বাসে। বিশ্বাস তো বিশ্বাস অ্যাকচুয়ালি সুপার কনসিয়াসনেস এর অঙ্গ। বিশ্বাস হচ্ছে, যদি সুপার কনসিয়াসনেস বিশাল বটবৃক্ষ হন, তাহলে তার কয়েকটা পাতা, একটা পল্লব হচ্ছে বিশ্বাস, তার অঙ্গ, আলাদা না, কখনো বিচ্ছিন্ন হয়। আর কে দিতে পারেন? ইষ্ট দিতে পারেন। আলোকিত, এনলাইটেন্ড, ইলুমিনেটেড সদ্গুরু দিতে পারেন। মানুষের ভগবান এটা দিতে পারেন। খুব এনলাইটেন্ড মা বাবাও দিতে পারেন কখনো। জয় গুরু। জয় গুরু।